তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম পদত্যাগ করা উচিত। এবং সেই জায়গায় আপনি বলেন মন্ত্রী ছেলে 42,000 কোটি টাকা কাজ পায় যখন, তখন আর ওই কথাটা থাকে না ভাই। হ্যাঁ, সেই জায়গায় এটাই হচ্ছে যোগ্যতা। আপনি যদি পরিমাপ, আপনি যদি সেই জায়গায় যার অভিজ্ঞতা নাই, কিছু নাই, তাকে 42,000 কোটি টাকার আপনি কাজ দিলেন, এটা যদি যোগ্যতার মাপকাঠি হয়, তাহলে ওই যে বললাম সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না। 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, বিদ্যুতের যে অবনতি, তাতে এই দুইজনারই আসলে পরিবর্তন হওয়া উচিত। মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভা নিয়ে আজকে দেখলাম পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে খুব মাত্র 6 মাসের মধ্যেই মন্ত্রিসভা রদবদল। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রথমে একটা জিনিস, আজ সকালে প্রথম আলো পেপার আমিও দেখলাম, জি, সেখানে একটা জিনিস দেখলাম, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি নিজেও একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ইফ আই হ্যাভ এ রাইট টু ভোট, আই মাস্ট হ্যাভ এ রাইট টু স্ট্যান্ড ফর দ্য ইলেকশন। আপনি ডুয়েল সিটিজেনশিপদেরকে কি দিচ্ছেন? রাইট টু ভোট দিলেন, কিন্তু ডুয়েল সিটিজেনশিপরা ইলেকশনে দাঁড়াতে পারবে না, এই বিধান থাকে। আচ্ছা, এই বিধানের উপর ভিত্তি করে আজকে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, উনি ওনার পাসপোর্ট সারেন্ডার করেছে কি করেনি, এই মর্মে কিন্তু কোনো অঙ্গীকার উনি দেননি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে যদি এরকম যারা আমাদের দেশ থেকে বাইরে গেছেন, দেশের স্বার্থে গেছেন, তাদেরকে যদি নিয়ে আসতে হয়, তাহলে কনস্টিটিউশনের এই বিধানটা বোধহয় এখন সময় এসছে পরিবর্তন করা। এবার আপনি যে কথাটা বললেন 6 মাসের না, কিন্তু আমার একটা জিনিস জানার আগ্রহ, আপনি তো আইনের মানুষ, আমাদের আইনে কি কোনো বাধা আছে কিনা ডুয়েল সিটিজেন? কনস্টিটিউশনে আপনি লিখেই দিয়েছেন যে যারা ফরেন ন্যাশনাল হবে, দে আর নট এলিজিবল ফর স্ট্যান্ড ফর ইলেকশন ইন পার্লামেন্ট। আপনি সংবিধান সংশোধন করে দিয়ে দিলেন যে ডুয়েল সিটিজেনশিপদেরকে আপনি ভোটের রাইট দিয়ে দিলেন, কিন্তু আপনি ওই পোর্শনটা আবার রেখে দিলেন। এই যে একটা এই প্রভিশনের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর কোন পাসপোর্ট, সেটা বাংলাদেশের জনগণ জানে না আজ পর্যন্ত, ইলেকশনের আগে থেকেও বলে এসেছিলাম। সো মাননীয় প্রধানমন্ত্রী এটা কিভাবে দেখবেন তা জানি না। দ্বিতীয় জিনিস, আজকে প্রতিমন্ত্রী সাহেব উনিও এই স্টেটমেন্টের পর এখন পর্যন্ত জেনারেলি উনি সবসময় পেপারে কিছু আসলেই উনি সঙ্গে সঙ্গে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন। মাননীয় প্রতিমন্ত্রী উনি যখন উপদেষ্টা ছিলেন, তা আমি দেখলাম যে উনি এখন পর্যন্ত কোনো দেন নাই। সেকেন্ডলি, একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে চাই, সেটা হচ্ছে তথ্যমন্ত্রী ছিলেন জহিরুদ্দিন স্বপন, একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল, এবং তাকে বলা হতো তিনি বিশ্বাস করতেন যে ভারতের সাথে সুসম্পর্ক না করে এই দেশে বিএনপি রাজনীতি চলবে না। এই তার স্ট্যান্ডিংটা কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি, এবং যে কয়জন বিএনপির মন্ত্রিসভার মধ্যে আমরা বলি ভারতের প্রতি প্রীতি আছে, তার মধ্যে এই জহিরুদ্দিন স্বপন ভাই একজন। কাজের মূল্যায়ন করে যদি আপনি ব্যর্থতা দেখেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম পদত্যাগ করা উচিত। আবার বলতে, কাজের মূল্যায়নে না, কিন্তু মাত্র 6 মাসের মাথায় এরকম একটি ভগ্ন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে মাত্র 6 মাসের মাথায় কি আপনি সাকসেস ফেলিয়ার আপনি মূল্যায়ন করতে পারবেন কিনা? না, 6 মাস পর পর আমরা যে একটা জিনিস দেখাই, এটাকে বলা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন্ডিকেটর। এইটা সব গভর্নমেন্টের মধ্যেই থাকে। এখন কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত উপলব্ধিতে 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, বিদ্যুতের যে অবনতি, তাতে এই দুইজনারই আসলে পরিবর্তন হওয়া উচিত। তথ্যর ক্ষেত্রে অবাধ তথ্য প্রবাহ আপনি বলতেছেন। আবার এখানে একটা জিনিস আছে, আমি আবার সাধুবাদও দিতে চাই জহিরুদ্দিন স্বপনকে সরানোর জন্য, কারণ মিডিয়াগুলো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য যেভাবে একটা অবকাঠামো তৈরি করতে যাচ্ছে, এবং তারা আর একটা বয়ান সৃষ্টি করতে চাচ্ছে, আগেই ভালো ছিলাম, ইউনূস সাহেব সব খারাপ করে দিয়ে গেছে, আগে 17 বছর নিয়ে কোনো আলোচনা নাই, বিএনপি নিয়ে 6 মাস নিয়ে আলোচনা নাই, এই মাঝখানে 2 বছর নিয়ে। তো এই জায়গাতে মনে হয় না জহিরুদ্দিন স্বপন এই যে ফ্যাসিড, কালচারাল ফ্যাসিডদেরকে যে সুযোগ করে দিলে, সাংবাদিক বান্ধব
মন্ত্রী হিসেবে ওনাকে আবারও বলি। অ্যাকসেপ্ট করা হয়েছে। না এটাই হচ্ছে কথা, হচ্ছে ফ্রিডম আপনি 6 মাসে দেখেন, উনি কিন্তু একটা কমিশনও করে দিয়েছিল মনে হয়, এবং সেটা নিয়ে বোধহয় এই সপ্তাহে করার কথা ছিল। সাংবাদিকদের যে ওয়েজ, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে সেখানে। প্রথম কথা হলো যে মন্ত্রীর, আপনি হচ্ছে সাংবাদিক মানুষ, আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আইন যখন করা হয় এবং আপনি যখন একদম দাগি ফ্যাসিস্টদেরকে, যেমন একটা উদাহরণ দিই, আপনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের একজন আসামিকে আপনি একটা টিভিতে নিয়ে আসবেন প্রেজেন্টার হিসাবে। জেস মিল বলতেছে, ভাই ভালো জানে, এই লিবার্টি ক্যান বি এনজয়েড ইফ ইট ইজ লিমিটেড, আনলিমিটেড লিবার্টি কখনো এনজয়মেন্ট হয় না। ওই জন্যই আমাদের ফান্ডামেন্টাল আইনটা করে দেওয়ার পিছনে কারণটা এটাই। আপনি এখন যেটা বলছেন শোনেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি, দ্য ক্যাবিনেট স্যাং টুগেদার সিং টুগেদার, যদি ডোবেও একসাথে ডুববে, গান গালেও একসাথে ডুববে। এবং কনস্টিটিউশন মতে কিন্তু সেক্রেটারি কি রেসপন্সিবল, তার বিরুদ্ধে মামলা করতে হয়। তাহলে আপনি মন্ত্রী, আপনি ইনকোয়ারি করতে পারেন, আপনি আইন প্রণেতা হিসাবে আপনি সংসদে আছেন, আপনি যে কোনো কারো বিরুদ্ধে কি করতে পারেন, আইনানুগ যে কোনো ব্যবস্থা সেটা নিতে পারেন। আমি আপনাকে খালি এতটুকুন বলবো যে না, আমি ফোন করে বলবো যে ওনাকে আর নিয়েন না, তা বলতেছি না। আপনার হাতে যখন আইন আছে, আপনি একটা জিনিস বলি, শুনেন, তাহলে আসলে এইটা নিয়েই আবার আমাদের সাংবাদিক মহলে, বিভিন্ন মহলে আপনারাই বুদ্ধিজীবীরা বলতেন যে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ। আমি যদি সহজ করে বলি, দেখা গেছে যে গত 6 মাসে খাদ্য মন্ত্রণালয়ে 4 জন মুখ আমরা দেখলাম। এক ধরনের অস্থিরতা, এটা কেন? আবার যদি একইভাবে বলি, এই 6 মাসের ব্যবধানে একজন মানে পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, উনি আবার পদত্যাগও করলেন। সব কিছু মিলে একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ কাঞ্চন ভাই, এবং সম্মানিত সহ-আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আপনি যেভাবে জিনিসটি উপস্থাপন করেছেন এবং আমার সহ-আলোচক এই প্রসঙ্গগুলো নিয়ে যেভাবে কথা বলেছেন, আমার জায়গা থেকে আমি যেভাবে দেখতে চাই, আমার জায়গা থেকে সেটি হচ্ছে যে, দেখুন, সরকারের 180 দিনের একটা টার্গেট ছিল, এবং সেই 180 দিন ডে 1 থেকে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এবং এই 180 দিনটা আমি মনে করি একটা পরীক্ষামূলকভাবে ছিল, বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখছি না। আমি মনে করি একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গভর্নমেন্ট এই পদক্ষেপে নিয়েছে বলে আমার জায়গা থেকে আমি ব্যক্তিগত মনে করি। কারণ গভর্নমেন্ট যেহেতু নির্বাচিত একটি সরকার, এবং বাংলাদেশে এটা আমাদের বিবেচনা করতে হবে যে বিগত সময় আমরা পুরনো কথাগুলো অনেক সময় বলতে চাই না, বললে আসলে এটি আসলে বলা যায় যে চলমান কথাগুলোই ফিরে আসে। বিশেষ করে অর্থনীতিটা বড় একটা চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় চ্যালেঞ্জ। মানে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এটি তো টোটালি ডিস্ট্রয় হয়েছে। আপনি ওভারনাইট তো সবগুলো মানুষকে একই সাথে যোগ্য, দক্ষ, অভিজ্ঞ হিসেবে তৈরি করতে পারবেন না। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে গভর্নমেন্ট যেহেতু নির্বাচিত সরকার, তার একটা দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি, এবং সেটি করতে গিয়ে, সেটিকে অব্যাহত রাখতে গিয়ে বা সেটিকে আফল করতে গিয়ে সরকার 180 দিনের এই জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন, পরিমার্জন, এটি আমি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে মনে করি, একটা চলমান প্রক্রিয়া। আর আরেকটি জিনিস সেটি হচ্ছে যে, দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ সরকার শুধুমাত্র আপনি বিগত 17 বছর তা নয়, আপনি যদি লক্ষ্য করেন 5 তারিখের পরেও বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সেখানে আপনি দেখবেন যে এই যে একটা মব কালচার কিন্তু ছিল। তো সুতরাং একটা দেশের উন্নয়ন, কালচার এখনো আছে না, একটা দেশের উন্নয়ন 5 তারিখের পরে যেরকম একটা অস্থিরতা ছিল, ওই অস্থিরতা যে এখনো অব্যাহত ওই প্রক্রিয়ায় আছে তা আমি মনে করি না। বাট এটি যে টোটালি রিমুভ হয়েছে সেটাও আমি মনে করছি না, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো এখনো রয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি গভর্নমেন্ট যারা যারা যে সমস্ত ডেস্কের যারা দায়িত্ব পালন করতে পারবেন, এটা প্রথম পর্যায়ে হয়তো এই জিনিসগুলো সেই বিবেচনায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে গভর্নমেন্ট চিন্তা করেছে এই জায়গাগুলোতে হয়তো কিছু পরিবর্তন হওয়া উচিত, দরকার, এবং সেটি গভর্নমেন্ট পরিবর্তন করেছেন। না, এটা হয়তো ভবিষ্যতে সেই জিনিসটা হয়তো পরিবর্তন তারা মনে করবে। ঠিক আছে ডক্টর মতিনুর, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন একটা পূর্ব পরিকল্পনা ছাড়াই আপনি এই কাজগুলো করেছেন। রদবদল প্রক্রিয়া দেখলে সেটি মনে হয় কেমন করে, আমি আপনাকে বলি। পরে ডেপুটি স্পিকার ছিলেন, উনিও মন্ত্রী ছিলেন।
কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় আবার উনি স্পিকার হলেন, দুইজনই আবার, একজন স্পিকার একজন ডেপুটি স্পিকার। মানে তার মানে কি? তার মানে আপনার পরিকল্পনাই ছিল না যে আপনি সংসদে কাকে স্পিকার বানাবেন, কাকে ডেপুটি স্পিকার বানাবেন। এই যে সিদ্ধান্তহীনতা, আপনি দেখেন যে এই দুজন ব্যক্তি স্পিকার এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করতে গিয়ে দক্ষতার সাথে করছে কিনা, না কোনো সন্দেহ নাই, করছে আমি কিনা। সেই আলোচনা এখন- করছি না। না, না। আমি করছি আমার বা পত্রপত্রিকার সমালোচনার জায়গাটা এইখানেই যে স্থির মনে হচ্ছে না, পরিকল্পনার অভাব। আচ্ছা দেখুন যে প্রেস মিডিয়ার স্বাধীনতা, এই প্রেস মিডিয়ার স্বাধীনতা বর্তমান সরকার তো নিশ্চিত করেছেন। জি। তো সুতরাং সেখানে পত্রপত্রিকায় এই সমালোচনা, এটি তো গণতন্ত্র। কারণ বিগত দিনে তো এই কথাগুলো আসে নাই, বলতে পারে নাই বা বলার সুযোগ পায় নাই, বলতে গেলেই হয়তো বিভিন্ন ধরনের নির্যাতন আসতো। আমি মনে করি যে পত্রপত্রিকায় যে কথাগুলো বলছেন, হ্যাঁ আপনি যদি মনে করেন যে গভর্নমেন্টের এই জায়গাতে সমালোচনা করো, অফকোর্স সেই সমালোচনার মধ্য দিয়ে ট্রায়াল অ্যান্ড এরর মধ্য দিয়ে তো গভর্নমেন্ট সামনের দিকে আগাবে এবং সেভাবে এগিয়ে যাচ্ছে বলে আমি এখন পর্যন্ত আমার জায়গা থেকে, বা আমি যেটা ফিল করি, এটি মনে হয় ঠিক না। কারণ আমি সমালোচনার জায়গাটা এখন পর্যন্ত পরিপক্কভাবে জায়গায় আসছে বলে আমি মনে করি না। বাট মিডিয়া তো তার জায়গা থেকে এই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করছেন এবং সে নিশ্চয়ই গভর্নমেন্ট সেগুলো কগনিজেন্সে নিচ্ছেন বলে আমার কাছে মনে হয়। আর সবচেয়ে আরেকটি জিনিস হচ্ছে যে, যেটা আপনি বলছেন যে এই যে খাদ্য মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় হোয়াট এভার, দেখুন আসলে সাধারণ মানুষের জায়গাটা হচ্ছে যে নিত্যপণ্য জিনিসের মূল্য যেটা, এটি যেন তাদের নাগালের ভিতরে থাকে এবং পাশাপাশি অন্যান্য যে জনজীবনের যেগুলো প্রভাব ফেলে, অর্থাৎ এটি অপকটের স্বীকার করে, এটি তো একটা স্বচ্ছতার জায়গা, গভর্নমেন্ট তার দায়িত্বশীল জায়গা থেকে আচরণগুলো করছেন। তা আমি মনে করি যে আসলে এটি একটি ধ্বংসযোগ্য একটা জায়গায় এসে সরকার যখন গঠন হয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জ মাথায় নিয়ে, এটি তো বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমি তো মনে করি যে সরকার এই চ্যালেঞ্জগুলো নিয়ে যে যাত্রাটা শুরু করেছে এবং যে সকল বিষয় ইতিমধ্যেই জনজীবনে প্রভাব ফেলে, পজিটিভ প্রভাব ফেলে, সেই বিষয়গুলো গভর্নমেন্ট কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। তবে এটা একটা লম্বা প্রক্রিয়া। আমার মনে হয় যে আরও আমাদের সামনের দিনগুলো গভর্নমেন্ট এই বিষয়গুলো কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সেটা আমাদের দেখার এখনো যত সুযোগ রয়েছে। আমরা একটু দেখি ব্যারিস্টার শাহরিয়ার। 5ই আগস্ট বা 36শে জুলাই যদি 71 সালে বলা হয় বটমলেস, এবার আর বটম টটম নাই, এবার কিছু ছিলই না। $1 বিলিয়ন ফরেন আর জন ইউনুস সাহেব দিয়ে গেছেন, তখন ছিল 37 বিলিয়ন। না, মাত্র 18 মাসে এইটা আমি কিছু জিনিস বলি, সেই শকওয়েভ থেকে অ্যাবজর্বের টাইমটা তো আপনি পেয়েছেন 18 মাস। সেটি বলতে পারেন, কিন্তু একদম রিকনস্ট্রাকশন হয়েছে এটা বলা যাবে না। 18 মাসে আই থিং আরো 5 বছর। আমি আপনার মনে সাথে পড়বে একমত, না। জি। কিন্তু সেই রিকনস্ট্রাকশনের সময়টাও দেয়নি বিএনপি। বিএনপিকে যখন বলা হলো গণভোট করো, দেশ ঠিক করো, তারপর ভোট নাও, উনি তো প্রথম দিনই বললেন যে 3 মাসের মধ্যে দিয়ে দেন। আমি ওই তর্কে যাচ্ছি না, তর্কটা হচ্ছে আপনি শকওয়েভের সময়টা কিন্তু আপনি 18 মাস পাইছেন। জি। নির্বাচনের আগে কিন্তু আপনি বলেননি যে এই দেশের এই অবস্থা, আমি এই জিনিস পারবো, এই জিনিস পারবো না। আমি খালি বলছি কতটুকু আই হ্যাভ এ প্ল্যান। সেকেন্ড কথা, আপনি একটু আগে বললেন না, বাংলাদেশের ইতিহাসে আপনি একটা ধ্বংসযোগ্য জায়গায় দাঁড়ায় থেকে আপনি করবেন তো একটা ছোট মন্ত্রী পরিষদ, আপনি করবেন একটা ছোট মন্ত্রী পরিষদ, আপনি প্রতিমন্ত্রী করবেন কম, মন্ত্রী করবেন কম, আপনি আবার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, স্পেশাল সেক্রেটারি থেকে শুরু করে একটা বিরাট, এটাকে বলা হয় যে লাট বাহাদুরের দল তৈরি করে ফেললেন। আপনি একদিকে বলতেছেন বিদ্যুৎ দিতে পারবো কি পারবো না 2 বছরের আগে জানাতে পারবো না, আপনি এর মধ্যে করে দিলেন কি একটা লাট বাহাদুরের। এবং আর একটা জিনিস আপনার তো অনেক প্রথম উত্তরের সাথে দিতে পারলাম, সেটা হলো আমি দেখতেছি যে কারো যদি মন্ত্রিত্ব পেতে হয়, বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব, ওনার ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, কি সংসদ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারেন। আপনি যদি দেখেন যেখানে একদিকে বলবো আমরা সবাই মিলে দেশ গড়বো, আর এক জায়গায় আপনি সেই লোকগুলোকে ফিট করতেছেন। এবং আপনি যে কথা বললেন খাদ্যের কথা, আপনি বিদ্যুতের কথা যদি বলি, আমি খাদ্যের কথাই ধরেন, আপনি 3 জনকে চেঞ্জ করছেন 6 মাসে। 4 জন। আপনি কিভাবে একটা মানুষের পারফরমেন্স নিয়ে করবেন? পারফরমেন্স এটা সম্ভব? আপনি একদিকে বলতেছেন এলসি খোলা যাচ্ছে না, এলসি নাই, আজকেও বলতেছে যে এলসি নাই, এলসির জন্য আমি কি করতে পারছি না, দেশের সব গ্যাস তেল কিছু আমি দিতে পারছি না। তাহলে আপনি কিভাবে একটা লোকের পারফরমেন্স দেখবেন 6 মাসে? কারণ আপনার তো পুরো ইকোনমিক কলাপস,
আমাকে ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার আমাকে ফুটে দিচ্ছেন। আমার এদিকে কি ধান চাল কোথায় থেকে আসবে? আপনার এ বছরের প্রথম থেকে সমস্ত ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ, আপনি এখন পর্যন্ত এলসি খোলেননি। আগামী অগ্রহায়ণ মাস থেকে কিভাবে সার ডিস্ট্রিবিউশন হবে? কে যে জিনিসটা একটা কথা বলেন তো, যে আপনি অ্যাকাউন্টেবিলিটির জন্য তো আপনি স্টেটমেন্ট দিবেন যে আমি এই কলবরটা বৃদ্ধি করতেছি এই কারণে। আপনি একদিকে বলতেছেন আমার পকেটে টাকা নাই, আর একদিকে আপনি চাকরি দিয়ে যাচ্ছেন। এটা কিরকম কথা হলো? চাকরি কোথায় দিয়েছে? আপনি ব্রিজটার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে। এই যে কথাগুলো, তার মানে ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান। কেন প্ল্যান বলছেন না? এটা তো এই ব্রিজটা করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এই যে আপনি কোন ব্রিজটা করার ব্যাপারে ভোলার সাথে বরিশালে সেটা করেননি, আপনি এখন নিয়ে গেছেন মুলাদি হয়ে এই ঘুরে নিয়ে আসতেছেন বরিশালকে। আধা ঘন্টায় যে ব্রিজটা হওয়ার কথা সেই ব্রিজটা আপনি করলেনই না ভোলার সাথে। আপনি এখন নিয়ে গেলেন কি হাইওয়ে রোড করে 3-4 ঘন্টা দিয়ে ভোলা থেকে আসতে একটা লঞ্চে লাগে আধা ঘন্টা। তো কোন মানুষটাই 3-4 ঘন্টা দিয়ে রাস্তা দিয়ে যাবে? আপনি যেভাবে ঘুরে আসতেছে অনেক জনপদকে ক্রাইটেরিয়াটা কি? আমি বলতেছি অন্যান্য জনপদকে আপনি এই প্রশস্তকরণ করেন না কেন ভাই, সেটা আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি করবেন কি যেটাতে কনজাম্পশন কম হবে, মানুষের সহজ হবে, ইকোনমিতে ভায়াবল হবে। আপনি এদের এখন বলেন শেখ হাসিনার মতো যদি এই আমার দরকার 15,000 মেগাওয়াট, আপনি 29,000 মেগাওয়াট করে রেখে দিয়ে গেছেন এবং বছরে কত টাকা দিচ্ছেন? $420 বিলিয়ন দিচ্ছেন আপনি কি ক্যাপাসিটি চার্জ। এর নাম উন্নয়ন? সাশ্রয়ের কথা বলছেন, যেটি ডক্টর আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে সরকার সাশ্রয়ের কথা বলছে, কিন্তু অনেক বড় ঢাউস মন্ত্রিসভা করেছেন এবং আমরাও দেখছি যে হ্যাঁ, মন্ত্রিসভার কলেবর অনেক বেড়েছে। প্রায় 70 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা এবং বিশেষ সহকারী নিয়ে একটা বড় কলেবরই আমরা আসছি। সেখান থেকে আমি আসি। সাশ্রয় তো মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে দৃশ্যমান বড়, এটা তো বড়ই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কৃচ্ছ্রতা সাধন বা অর্থনৈতিক যে গতিটাকে মিসইউজ যাতে না হয়, সেটি আপনি কয়েকটা উদাহরণ আপনাকে দিই। বাজেট ঘোষণার পরে যেটা প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে এবং প্রাইম মিনিস্টারের নিত্য নৈমিত্তিক যে তার জীবন আচরণ, সেখানে কৃচ্ছ্রতা সাধন আপনি বলতে পারেন যে এটির রিফ্লেকশনটা সবগুলো মন্ত্রণালয়ে আছে কিনা, সেটি একটা কোশ্চেন হতে পারে। আমার মনে হয় যে সেই রিফ্লেকশনটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আরেকটি জিনিস আপনি খেয়াল করেন যে তার যে গাড়ি বহর, সেখানে অনেকগুলো ইনভলভমেন্ট ছিল, সেগুলো তো নিয়ন্ত্রিত হয়েছে। তার মানে এগুলো কি ইন্ডিকেটর নয় যে আমি আসছি কাঞ্চন ভাই, আউটকাম চাই গভর্নমেন্ট। আমি যখন কোনো একটা জায়গায় ইনভেস্ট করব, সেখানে যদি ওয়ান ওয়েতে আমি আউটকামটা পাই, আমি এটা যদি মাল্টি ডাইভার্সিটিস ফ্যাসিলিটেট করতে পারি, আমি ইনভেস্টমেন্টটা কিন্তু সেখানেই করবো। কারণ বাংলাদেশ তো উন্নত রাষ্ট্র নয় যে একটা ইনভেস্ট করলাম পরীক্ষামূলকভাবে, এর পরবর্তী তারা একটা ইনভেস্ট করলাম, তা না। আমি একটা ওখানে 3টি উপজেলা আছে, আমি মনে করি আমি মুলাদি 3টি উপজেলা করা এবং হিজলা বিশেষ করে তার মানে অনেকগুলো গ্যাসের একটা হাব হবে, ওখানে ইকোনমিক একটা জোন করা হবে, ওটা অনেক কিছু আছে, অনেকগুলো জনপদকে কভার করার জন্য কিন্তু নিশ্চয়ই প্ল্যানিংটা হচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে নিশ্চয়ই গভর্নমেন্ট এই প্ল্যানিংটা এমন হবে যাতে সকল জনপদ এখানে এই জায়গা থেকে অপরচুনিটিগুলো পায়, সুবিধাগুলো পায়। আরেকটা জিনিস যেটা বলছেন, দেখেন আমি একটা জিনিস উল্লেখ করতে চাইছিলাম না, কিন্তু উল্লেখ করি। প্রফেসর ইউনূস সরকার যখন ছিলেন, আপনাদের মনে থাকার কথা, ওনার যে প্রেস সেক্রেটারি ছিলেন শফিক সাহেব, সৌভাগ্যক্রমে টকশোতে একসাথে আমরা কাজও করেছি, উনি বলেছেন যে চাকরি প্রার্থী আমরা খুঁজে পাচ্ছি না। আমি কোট আনকোট বলছি। আমি এখানে উল্লেখ করতে চাই, দেখুন 1975 সালের 7 নভেম্বরের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন মানে তাকে করা হচ্ছিল, এটা আপনিও জানেন। তখন অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল? খুব ভঙ্গুর একটা অবস্থা ছিল, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই উনি আমার সাথে একমত হবেন। আপনি 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, বিগত লাস্ট 9 বছর এরশাদ সরকারের সময়, তখন কিন্তু এরকম একটা অবস্থার মধ্যেই ছিল। দুর্ভাগ্য যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে, আপনি দেখবেন যে সবসময় ক্রাইসিসের পর থেকে কিন্তু তারা এসেছেন। ঠিক 2026 সালে জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এখনই একই অবস্থা। অর্থাৎ আমি মনে করি 3টে জায়গায় যদি আপনি দেখেন, তাহলে গভর্নমেন্টের কিছু ফেইলিয়ার তো আছেই, কিন্তু সাকসেসের রেটটা অনেক হাই। আপনি দেখেন যে আজকে বাংলাদেশে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখি যে আমার 100 জন ছাত্র যদি থাকে, প্রায় 60% কিন্তু ফিমেল স্টুডেন্ট। টাইমের পরে এই ফলটা কিন্তু বাংলাদেশের মানুষ, জনগণ সেটা ভোগ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই দৃষ্টিকোণ থেকে
আমি মনে করি যে অপোজিশন, এখন আসি অপোজিশন, যেটা কয়েকদিন আগে আমি দেখেছি যে এই যে গ্যাস বিদ্যুতের নিয়ে যে অপোজিশনের একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, সেখানে তো প্রাইম মিনিস্টার তাদেরকে আহ্বান করেছেন যে আপনারা একটা পরিকল্পনা দেন, যে এই পরিকল্পনার মধ্য দিয়ে যেটা উনি বলেছেন, পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল কথাই হচ্ছে যে আপনার রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি। এখন আপনি দেখবেন যে গভর্নমেন্ট অপোজিশন পার্টিকে পার্লামেন্টে তার মানে কি বলা যায় একটা গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে কিনা। আমি তো দেখছি সেখানে একটা গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এবং অনেকগুলো জায়গাতে অপোজিশনকেও সেখানে তারা পার্টিসিপেশন অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। আমার মনে হয় আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, বাদ বাকিটা কোথাও কিন্তু সেখানে স্পেস দেওয়া হয়নি। আপনার জনজীবন বিনষ্ট হয় বা জনজীবনে নেগেটিভ প্রভাব পড়ে, সেটা নিয়ে বিরোধী দল তো বক্তব্য দিবেই বা সেটা নিয়ে তারা মিছিলও করবে, ডেমনস্ট্রেশন করবে। এটা স্বাভাবিকভাবেই গণতন্ত্র প্রক্রিয়া এটা রিকগনাইজ, সেটা ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই। কিন্তু আমার জায়গাটা হচ্ছে যে বিরোধী দলও তো একটা এর সাথে বিরোধী দলও গভর্নমেন্টের, যেটাকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলি, একটা ছায়া সরকার, সেটাও থাকবে। এখন দেখেন যে আপনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা আমি আগেও বলেছি, 3টে টেনিয়র উল্লেখ করেছি যে কোন কোন সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতা তখন আসছে। এবং আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে দেখুন জিয়াউর রহমানের সময়ে আপনি দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং এই যে রেমিটেন্স যেটা আসে, এটা কিন্তু তার সময়ই করে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিটা দেখেন, তাহলে যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন প্ল্যানিংয়ের যে কথাটা আমি এখানে একটু সংযোগ করি, সেটি হচ্ছে দেখুন গত 2 দিনে আমি এই যে শিক্ষা নিয়ে একটা আমাদের ডায়লগ ছিল অল ভাইস চ্যান্সেলর্স, সাভারে আমি এরকম কোনো ডায়লগ বিগত দিন আমি দেখি নাই, যেটা এই গভর্নমেন্টের একটা প্ল্যানের অংশ। সেখানে শিক্ষাটাকে কিভাবে কর্মমুখী করা যায় এবং প্রত্যেকটি ইউনিভার্সিটিগুলোতে এই স্টুডেন্টদেরকে কীভাবে এই ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি তৈরি করা যায় এবং আরও আপনার শিক্ষাটাকে কীভাবে বলা যায় যে এটা এক্সেলেন্স দেশ এবং বিদেশে, যাতে আমাদের শিক্ষা। আমি একটা লাইনে শেষ করি, কারণ আমি যেহেতু একজন শিক্ষক, আমার এই কোশ্চেনটা আনবে, এই ডেভেলপমেন্টের সাথে এটা অতপ্রত জড়িত। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি দেখেন বিগত দিনে এইটা নিয়ে, এটা যেমন জায়গা থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই রাষ্ট্রটাকে পরিচালনা করার চেষ্টা করছেন, সেখানে কিঞ্চিত সমালোচনা আছে, সমালোচনা থাকবে, কিন্তু আপনি এটি অ্যাটলিস্ট ক্রেডিটটা দিবেন যে সরকার তার অর্থনীতি, তার স্থিতিশীলতা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এটি তো আপনার কৃতিত্ব দিতে হবে, এটা লম্বা একটা সময় তো না। সেটি আমরা দিব, আরো সময় আছে, 5 বছর সময়, মাত্র 6 মাস গেছে। সেই আসলে বিষয়ভিত্তিক 11টি এবং মন্ত্রণালয় সম্পৃক্ত স্থায়ী কমিটির আছে 39টি। এখন পর্যন্ত বিষয়ভিত্তিক 6টি ও মন্ত্রণালয় সম্পর্কিত 9টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। শুধুমাত্র সরকারি হিসাব কমিটির সভাপতির একটি পদ ছাড়া আর কোনো পদে বিরোধী দলের কাউকে নেওয়া হয় না। কাঞ্চন ভাই, এটা শুরু হয়েছে, রাইট? তা আপনি শুরুতেই যদি অনেক কিছু এক্সপেক্ট করেন, আমি বা আপনি, এটি কি প্রত্যাশিত হতে পারে? আমি একদম 100% আমি মনে করি আশা করব। ধ্বংসযোগ্য বলছি আমি এভরিথিং, অর্থাৎ কালচারের মানে একটা সবকিছুতে এই যাত্রাটা শুরু হয়েছে। আমি বলছি যে এটা 180 দিন। আমার ধারণা, আমার বিশ্বাস যে যেভাবে অগ্রসর হচ্ছে, এই যে বলছি ট্রায়াল এর ভেতর দিয়ে, আমার বিশ্বাস এই জিনিসগুলো নিশ্চিতভাবে প্রাইম মিনিস্টার, আমি যতটুকু তাকে দেখেছি বা বুঝেছি, আমার বিশ্বাস যে উনি নিশ্চিতভাবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে গোল্ডেন টাইম এবং বেগম খালেদা জিয়ার একটা গোল্ডেন টাইম, তারই উত্তরসূরি কিন্তু আশা করি যে নিশ্চিত সেটিকে উনি কগনিজেশনে নিয়ে তার অব্যাহত কার্যক্রম পরিচালনা করবেন। ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে, মানে কোটেশনটা এরকম, ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড, ইন্ডিভিজুয়াল ইজ সভরেন। অর্থাৎ ব্যক্তি তার নিজের দেহ, এবং আমার মনে হয় যে বর্তমান সরকার তার যাদেরকে তারা মনে করেছেন যে ওই ফিল্ডে তারা যোগ্য, অভিজ্ঞ, তাদেরকে দিয়েছেন এবং সেখানে দিন শেষে গভর্নমেন্টের দায়ভারটা আসে। তো সুতরাং আমি মনে করি যে কালেকটিভ যেটা বলেছে রেসপন্সিবিলিটি, অফকোর্স পার্লামেন্টে কালেকটিভ রেসপন্সিবিলিটি বোথ রুলিং পার্টি অ্যান্ড অপোজিশন উভয়েরই আছে। এখন সেই জায়গাতে আমি মনে করি যে আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক হোঁচট খেয়েছি, এটা সত্য, কিন্তু যে যাত্রাটা শুরু হয়েছে এটি তো অব্যাহত থাকে। আমার মনে হয় যে প্রত্যেকটি ব্যক্তিকেই এই জবাবদিহি এবং এই জায়গাতে কিন্তু আসতে হবে, ইনক্লুডিং গভর্নমেন্ট। ক্লিয়ার, আপনার কথা একদম ক্লিয়ার। ব্যারিস্টার শাহরিয়ার, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি ভাইয়ের কথাগুলো সত্যিই খুব
খুব আশার সঞ্চার করে যদি একমত হতে পারতাম। এটাই তো নির্বাচনী ইশতেহার, বলতে চাচ্ছি না, তারপর বললাম রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এই ইশতেহারটাই হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন দ্য পিপুল অ্যান্ড বিএনপি, অ্যান্ড রাষ্ট্রের সাথে কন্ট্রাক্টটা হচ্ছে এই কনস্টিটিউশন। আপনি বললেন দলীয়করণের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসবে, এখনো বলবৎ আছে। বললেনি আগে, আপনি তো এখানে বলছেন, আপনি কোনটার বলবৎ বলেন? না, আপনি না, কনস্টিটিউশন তো না, আপনি যে কনস্টিটিউশন করেন আপনি সরকারে অবৈধ। না না না, ডক্ট্রিন অফ নেসেসিটির আমার মধ্যে আমি কথাটা নাই। আমি আগে শেষ করতে দিই। আপনি ইলেকশন করলেন কোন সংবিধানের আন্ডারে? আপনি 70 অনুচ্ছেদের সময় এখানে বলতেছেন আপনি তো ইলেকশন করছেন আমার এটার আন্ডারে। দিছেন প্রপোর্শনেট অনুযায়ী বিরোধী দলকে? দেননি। কর্পোরেশনগুলোতে সেদিন নিয়োগ দিছেন, বলছেন আপনার এখানে দেওয়া আছে যোগ্য, শিক্ষিত, সৎ এবং নির্দলীয় লোককে দিবেন, বলছেন আপনি। কোথায় আপনার ইশতেহারে? আমি ফেলে দিলাম, এটা বাদ দেন। ইশতেহারে দিছেন আপনি, দেননি। 70 অনুচ্ছেদের কথা আপনার নির্বাচন ইশতেহারের মধ্যে একই কথা ছিল। আপনি সমস্ত জায়গায় দলীয়করণ করলেন, ইভেন ইলেকশন কমিশন, এটা তো একটা কনস্টিটিউশন জায়গা। মাত্র 11 জনকে কর্পোরেশনে, বিভিন্ন কর্পোরেশনে কে নিয়োগ দেওয়া হয়েছে। তো সরকার শেষ করে দিই। আমরা ইউএসএ মডেল না, আবার মনে রাখেন ইউএসএ মডেলে কি ওই সেক্রেটারিও পর্যন্ত আসবে, যে দল যে জিতবে, আবার দল হেরে গেলে চলে যাবে। আপনি আপনার ইশতেহারে বলছেন আপনি বিরোধী দলের কথা বলছেন, বিরোধী দলকে কথা বলতে দিচ্ছেন, সেটাও আমিরে জামাতের অত্যন্ত কি বলবো সহনশীলতার জন্য ওখানে দিচ্ছেন। আপনি একটা জায়গায় একটু আগে বললেন প্ল্যানের কথা, বললাম না? আমার প্ল্যান আপনার টেবিলে আছে, 6 সপ্তাহ ধরে পৌঁছতেছে, আপনি দেখেননি। মানে কোন প্ল্যানের কথা? এই বিদ্যুতের জন্য। আপনি আমাকে একটা জিনিস বলি যে আপনি তো এগুলো দেখছেন, সেক্রেটারি জেনারেল যখন রিপ্লাই দিল পরের দিন যে আপনার টেবিলে 6 সপ্তাহ আগে আমরা দিছি, আপনি এনার্জি নিয়ে আমরা কি করতে চাইছি, বিশেষ অধিবেশন তাড়াতাড়ি কল করার জন্য। সরকার বিএনপির, আপনি যদি পরিকল্পনা দেন সেই পরিকল্পনা সরকার সবার আগে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতে দিছে, কিন্তু দেশটাকে গঠন করতে হবে। আপনি সবাই মিলে বলতেছি গত 17 বছর দেশটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চল, এবং আপনি ইলেকশন আগে কি বলছেন জাতীয় সরকার করবেন, ইলেকশন পর ভুলে গেছেন। জাতীয় সরকার করবে বললেও জাতীয় সরকার তো হয়তো জামাতের কাউকে নেয় নাই, কিন্তু নিছে তো যে তার ইশতেহারের সাথে, তার প্রমিজের সাথে, তার প্ল্যানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কাজের মিল আছে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, আমি একটু শুনে আসি। হ্যাঁ, একটু সরি ভাই। জি, সেটা হচ্ছে উনি সোশ্যাল কন্ট্রাক্ট, এটা তো সময় দিবেন না নিশ্চয়ই আমাকে। এখানে একটু যাই। উনি বলেছেন স্টেট, গভর্নমেন্ট অ্যান্ড পিপুল, রাষ্ট্র, সরকার এবং জনগণ, এই 3টা কম্পোনেন্ট কিন্তু যদি একসাথে কাজ করে, কি সরকার ছিল ইন্টারিম প্রফেসর ইউনূসের নেতৃত্বে, অনেকগুলো ইন্ডিকেশন না দিলাম, আমি একটা ইন্ডিকেশন দিই আপনাকে। বাংলাদেশের 56টি পাবলিক ইউনিভার্সিটি, রাইট? এই 56টি পাবলিক ইউনিভার্সিটিতে কারা নিয়োগ পেয়েছিল? ইন্টেরিয়র গভর্নমেন্ট দিয়েছে না, কারা নিয়োগ পেয়েছিল? এটা তো এখন আপনাকে দৃশ্যমান বলি, বলেন। এর ভিতরে 4 থেকে 5টা ইউনিভার্সিটি ছাড়া সবগুলো আজকে যারা অপোজিশন তারা সেখানে অ্যাপয়েন্টেড ছিল। জামাতে? ইয়েস। প্রফেসর ইউনূসের সময় কি জামাত ক্ষমতায় ছিল? না। জামাত বিএনপি ছিল না। তাহলে সেখানে তো একটা চেকস এন্ড ব্যালেন্স থাকবে। তাহলে আপনি 56টার মধ্যে 4-5টা বাদ দিলে বাদ বাকি কারা ছিল? তাহলে কি ফ্যাসিস্ট ছিল? না, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যেহেতু ওই ইন্টেরিয়র সময় জামাত ছিল, এখন আমরা আপনি সেকেন্ড সেক্টর, যেটা উনি সেক্রেটারির কথা বলেছেন, আমি নাম উল্লেখ করতে চাই না, তারপরও প্রসঙ্গটা আসলো, দর্শকদের জানা দরকার। আমি মনে করি যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের এটা কিন্তু ইন্ডিকেট করেছে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, ইলেক্টেড গভর্নমেন্ট মানে ইলেক্টেড গভর্নমেন্ট, অপোজিশন তো আসি, তো তখন তো সঙ্গত করেন তার লোকগুলোকেই সে সেখানে ট্রাস্টেড মনে করবে, কোনো সন্দেহ নেই, এবং সেটা করেছে গভর্নমেন্ট। আপনি ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে, ক্যাবিনেট সেক্রেটারি যিনি ছিলেন ওই যে ডক্টর আব্দুর রশিদ, আমার ডিপার্টমেন্টের সিনিয়র একজন, রাইট? তো সুতরাং উনি কে ছিলেন খুব ভালো করে জানেন, ভালো করে জানেন না, আপনি জানেন, আপনি স্বীকার করবেন না, কিন্তু আমি বলি আপনাকে, শোনেন, আমি বলি কাঞ্চন ভাই, আমি বলি, দেখুন, আপনি জানেন যে বিগত 17 বছর আমরা শুধু না, লম্বা সময় ধরে আমরা কিন্তু ডিপ্রাইভড। উনি যেটা বলছেন যে জাতীয় সরকার, আমি যেটা মনে করি জাতীয় সরকার অনুযায়ী
জনাব তারেক রহমান কিন্তু অনেকগুলো মানুষকে তার মন্ত্রিপরিষদে জায়গা দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন সেখানে অপোজিশন জামাত থেকে হয়তো নেন, জামাত না, অন্য দলগুলো নেয়। এখন হচ্ছে আমি মনে করি জামাত থেকে না নেয়ার পেছনে কারণ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে একটা স্ট্রং অপোজিশন দরকার আছে। তো আপনি যখন গভর্নমেন্টে নিচ্ছেন, সেটি থাকলো মেয়র পদে যে প্রশাসক বসিয়েছেন, আমরা লক্ষ্য করলাম যিনি নির্বাচনে হেরে গেছে তাকেও নিয়োগ দিচ্ছে, তাকে নিয়ে আপনি বসালেন। আবার কি এই সিটি কর্পোরেশন মানে একটা ঢাকায় আটটা আসনের মধ্যে 8টা আসনের 2জন মেয়র, সেখানে 2জন মেয়রই আপনারা দিলেন। এর মধ্যে একজন মেয়র যিনি এমপি ইলেকশনে হেরে গেছিলেন তাকে বসালেন, এবং আমি নাম ধরে আরো বলতে পারি এমপি ইলেকশনে ফেরেছেন তাকে আপনি জেলা পরিষদে বসিয়েছেন। জনগণ তো তাকে প্রত্যাখ্যান করেছে, আবার তাকে আপনি কেন বসতেন? মিল্টন সাহেব ঢাকা 15 ঢাকা নর্থে যিনি প্রশাসক, আপনি দেখেন যে উনি হেরেছেন, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু অনেক পপুলার একজন মানুষ, আপনি নিজেও জানেন। আমি যদি বলি যে না পপুলার না, জনগণ প্রত্যাখ্যান করছে, এগুলো তো নির্বাচনের একটা প্রসঙ্গ আসবে, অর্থাৎ নির্বাচনকালীন কাকে দিবে, অন্য কাউকে নিয়ে এসে। আমি যখন সরকার আমার তো এই জায়গাগুলো চালাতে হবে, জনগণের সেবাগুলো তো নিশ্চিত করতে হবে, গভর্নমেন্ট তো সেই দায়িত্ব নিবে, এবং গভর্নমেন্ট দায়িত্ব নিলে গভর্নমেন্ট তো তার লক্ষ্যে দিয়ে সেই কাজটা করবে। আপনি বলতে পারেন যে এই নির্বাচন ছাড়া মানে টাইম মানে এটা এনলেস চলবে, তা তো গভর্নমেন্ট বলছে না। গভর্নমেন্ট তো নির্বাচন দিতে চায় এবং নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি আসবে, কিন্তু ওই সময় ইন্টারিম টাইমটা তো চালাতে হবে, গভর্নমেন্টের উপর দায়িত্ব আসবে যে গভর্নমেন্ট জনজীবনের যে গভর্নমেন্টকে তো এই জায়গাগুলো তো পরিচালনা করতে হবে, নিশ্চয়ই গভর্নমেন্ট তো সেই দৃষ্টিকোণ থেকে কাজটা করছেন। আরেকটা জিনিস যেটা আপনি বললেন, এই যে কি যেন ভুলে গেলাম, আপনার আপনাকে এটা বললাম লোকাল সেলফ গভর্নমেন্টকে শক্তিশালী করতে গেলে নির্দলীয় করতে হবে কিনা, আমরা যেটা পড়ে আসছি। এবং আপনি 1882 সালে লর্ড দেন কেন দলীয়, আমার প্রশ্নটা এই জায়গাতে দিবেন না তা তো বলিনি। 4টা সিটি কর্পোরেশন আপনি দিলেন, আচ্ছা হয় আপনি পার্টির লোককে দিলে তাহলে অপোজিশনকে একটা দেন, আর অপোজিশনকে যদি না দেন তাহলে 2 পার্টি মিলে বসে আপনি যোগ্য লোককে দিলেন না কেন? আপনি তো দেন, দিতে মানা করেনি তো। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, অপোজিশন তো অপোজিশন, একটা স্ট্রং অপোজিশন ডেমোক্রেসি দরকার। আপনি যখন গভর্নমেন্টে শেয়ারিং এ যাবেন তখন তো অপোজিশন থাকছেন না, এটা তো তখন গৃহপালিত হয়ে গেল। ভোটে যদি আমি অপোজিশন জিতি তাহলে আমি একটা সিটি কর্পোরেশন চালালে সরকার সেটা ফেল করবে। আপনি আমাকে বলেন বিএনপি সহ মেয়র হানিফ সাহেব জিতছিল, তাতে কি উইক হয়ে গেছিল? জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, এই ইন্টারিম টাইমে গভর্নমেন্টকে তো দায়িত্বটি পালন করতে হবে জনগণের জন্য, সেই দায়িত্ব পালন করছে। এখানে তো অপোজিশন থেকে কেন নেবে গভর্নমেন্ট? নিলেন না। গভর্নমেন্ট আপনার কাছে যাকে মনে হচ্ছে যে এটা যোগ্য না, কিন্তু গভর্নমেন্ট মনে করছে যোগ্য, সব যোগ্য লোক না, গভর্নমেন্ট মনে করছে যোগ্য। গভর্নমেন্ট তো সেই, আপনি এখন দেখেন যে তার ডেলিভারিটা ঠিক আছে কিনা, সে সার্ভিসটা দিতে পারছে কিনা। সার্ভিসটা দিতে পারছে না, যোগ্যতা অযোগ্যতা নির্ভর করে কিসের উপরে, আমার চেহারা দেখে নয়, আমার কাজ দেখে, জানি কাজটা করতে পারছি কিনা। সুতরাং সেই জায়গায় আপনি বলেন ছেলে 42,000 কোটি টাকা কাজ পায় তখন আর ওই কথাটা থাকে না ভাই। হ্যাঁ, সেই জায়গায় এটাই হচ্ছে যোগ্যতা। আপনি যদি সেই জায়গায় যার অভিজ্ঞতা নাই, কিছু নাই, তাকে 42,000 কোটি টাকার আপনি কাজ দিলেন, এটা যদি যোগ্যতার মাপকাঠি হয় তাহলে যে বললাম সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না। শোনেন, কথা যখন আমরা বলি তখন তো সরকারের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু কথা হচ্ছে দায়িত্বশীল জায়গায় যদি আমি কথা বলি তাহলে আপনি অফকোর্স সমালোচনা থাকবে, পাশাপাশি গভর্নমেন্টের একটা, আপনার এই টোটাল প্রোগ্রামে আপনি একটা গভর্নমেন্টকে সাধুবাদ জানাইছেন যে এই জায়গায় ভারতের জন্য সবসময় সাধুবাদ জানাচ্ছি, এবং আপনাকে বলতে ভারতের প্রতি বিএনপির যে স্ট্যান্ডিং, সেজন্য আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত অনুষ্ঠানে প্রথমে একটা স্যালুট দিই। এবং আপনাকে একটু আগে বললাম আমরা যুদ্ধকালীন অবস্থায় আছি, ভারত যা শুরু করছে এই দেশের বিরুদ্ধে, সেখানে বিএনপি জামাত যে জায়গায় এক জায়গাত হয়ে ভারতের বিরুদ্ধে যে অবস্থান নিছে, এর জন্যে আমি কি বললাম যুদ্ধকালীন অবস্থা। যে উনি শুধুমাত্র তার নিজের কার্যক্রমের ভেতর দিয়ে না, তার আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, কথাবার্তার ভেতর দিয়ে যথেষ্ট পরিমাণে একজন সংযত, তার সম্পর্কে যত বাজে ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করা হয়েছে এবং কারা করেছে সেটা আমরা জানি, তার রিয়াকশন উনি একটু দেন নাই। এটা কিন্তু ওনার চরম ধৈর্য এবং সহ্য এবং সংযত আচরণ প্রধানমন্ত্রী ইভেন বেগম খালেদা জিয়াও দেন নাই কোনোদিনও, জিয়াউর রহমান দেন নাই। এই পরিবারেরই কিন্তু উনি একজন অংশী। আমার বিশ্বাস, আমার মনে হয় যে এখনো ওনার মা কোদিন গুপ্ত বলেনি, না যেটা আমাদেরকে খুব কষ্ট দেয় যখন উনি বলেন যে আমরা একসাথে, আপনি তো কথা বলতে দেন না আমাকে, কিন্তু গুপ্ত বলেন, কিন্তু জনগণের জন্য কাজ করেছে, সমালোচনা জায়গা বা
ব্যর্থতার জায়গা যে একেবারে নাই তা না, কিন্তু সেটা হচ্ছে যে যদি বিএনপি আনফরচুনেটলি যদি বিএনপি সরকারকে আমরা ব্যর্থ করে দিই, আমরা সবাই ব্যর্থ আমি হবো। বলি বাংলাদেশ ব্যর্থ হবে এবং বাংলাদেশ বিষয়ে তার একমত। অস্তিত্বের জায়গায় চরম সংকটে দাঁড়াবে। এটা অন্য কারো পক্ষে এই অস্তিত্ব টিকে রাখা সম্ভব না। জানেন, গ্ল্যাডস্টোন বলছে এ অপোজিশন ইজ এ বার্কিং ডগ, অপোজিশন ইজ এ বার্কিং ডগ, আর হচ্ছে অপোজিশন হচ্ছে মিরর। আমরা যে কথাগুলো বলি সরকারকে ফেল করানোর জন্য না, যাতে বাংলাদেশ রাইট ট্র্যাকে থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইট ট্র্যাকে আসবেন, গুপ্ত বলা পরিহার করবেন, এদেশের সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ এই পরিচয়টা আসবে, কোনো মন্ত্রীর ছেলে আত্মীয় এটা আসবে না।